গেছে, দেখবেন বিকেলে আবার আসবে। আমি গিয়ে আব্বাকে জানাই, উনি আপনার কথা জানে না। ঠিক আছে, যা। বাসায় এসে ফ্রেশ হয়ে বিছানায় গা হেলাতেই কখন যে ঘুমিয়ে গেলাম খেয়াল নেই। ঘুম ভেঙে গেল সুমির ডাকে। কিরে ওঠ, আর কত ঘুমাবি? দেখ বিকেল হয়ে গেছে তো। জিসান কেমন আছে? ওর কোনো কষ্ট হচ্ছে না তো? আরে থাম থাম, ভাইয়া ঠিক আছে, তুই এত হাইপার হোস না। তুই আবার একটু ফোন কর না, আমার ভালো লাগছে না। আচ্ছা দাঁড়া, আমি রানাকে ফোন দেই। হ্যালো ভাইয়া, কেমন আছে? আসলে জান্নাত বারবার ভাইয়ার কথা জিজ্ঞেস করছিল। আছে ভালোই, একটু আগে ঘুমালো। আচ্ছা, জান্নাতকে একবার হসপিটালে আসতে পারবে ভাইয়াকে দেখতে? আসলে ভাইয়া জান্নাতকে দেখতে চাইছিল তো তাই। আচ্ছা, আমি ওকে জিজ্ঞেস করে দেখব। আর ভাইয়ার খেয়াল রাখবেন। তুমি কি আমার উপর এখনো রাগ করে আসো সুমি? প্লিজ তুমি এমন করো না। এখন রাখি, বাই। সুমি শোনো, সুমি। এই যা, লাইনটা কেটে দিল। কি বললো? ভাইয়া সুস্থ আছেন, কিন্তু বারবার তোর কথা বলছে। তুই কি একবার যাবি দেখা করতে? না রে, আমি আর ওনার প্রতি মায়া বাড়াতে চাই না। ওনাকে দেখলে আমি নিজের ওপর কন্ট্রোল হারিয়ে ফেলবো। তুই প্লিজ আমাকে জোর করিস না। ঠিক আছে, এখন ওঠ, খেতে আয়। কালকে রাতে খাইছিস, এখন অবধি কিছু পেটে পড়েনি, জলদি চল। আচ্ছা চল। ও আর একটা কথা, মামা ফোন দিয়েছিল, তুই ঘুমিয়েছিলি তাই আর তোকে ওঠায়নি। কই দে ফোন, বাবার সাথে কথা বলি। আচ্ছা এই নে, আর জলদি চলে আয়, আমি খাবার বাড়ছি। ঠিক আছে যা। হ্যালো বাবা। কেমন আছো আম্মু? আমি তো সবসময় ভালো থাকি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তুমি কি আমার উপর রেগে আছো আম্মু? আমার পাসপোর্ট রেডি হয়েছে? 3 দিন পর ডেট। আচ্ছা আম্মু, তুমি কেন চলে যাচ্ছ? তুমি তো আমার কাছেই চলে আসতে পারো। এখানে আমার মন ভরে গেছে, তাই চলে যাচ্ছি। আর যখন আমার তোমাকে দরকার ছিল তখন তুমি ছিলে না, তাই এখন আমার কাউকে লাগবে না। আমার প্রতি এত রাগ তোমার? না, আমার কারোর উপর রাগ নেই। তাছাড়া তুমি তো এত টাকা তো আমার জন্যই রেখেছো, তাই আমি খরচ না করলে কে করবে শুনি। আচ্ছা এখন রাখি, পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। ডক্টর, আমি বাসায় যেতে চাই। সরি বাট 3 দিনের আগে আমরা আপনাকে ছাড়তে পারছি না। না, আমি আজই চলে যাব। এই বলে আমি উঠতে গেলে রানা আমাকে আটকায়। ভাই আপনি উঠবেন না, আপনি এখন অনেক দুর্বল, আপনাকে এখানে থাকতেই হবে, এটা আব্বর হুকুম। আচ্ছা ঠিক আছে। রানা জান্নাত আসেনি? না ভাই, কিন্তু ফোন করে খবর ঠিকই নিছে। এত রাগ আমার উপর যে একবার দেখতেও আসলো না। ভাই, ওই রাতে আপনাকে কারা মেরেছিল, আপনার কিছু মনে আছে? না, আসলে ওই রাতে এত ড্রিঙ্কস করেছি যে কোনো হুঁশ ছিল না। তাই যখন ওরা আমার উপর আক্রমণ করে আমি কিছুই করতে পারলাম না। ভাই আপনি চিন্তা করবেন না, আমরা খোঁজ লাগিয়ে দিয়েছি, সে যেই হোক বাঁচতে পারবে না। বিদেশ যাওয়ার কাগজপত্র রেডি করতে করতে 3 দিন কি করে চলে গেল বুঝতে পারিনি। আজকে রাতে আমার ফ্লাইট, তাই সকালে সব ফ্রেন্ডসদের সাথে আড্ডা দিলাম, হয়তো বা আড্ডা নাও হতে পারে। সব প্যাকিং করা হয়ে গেছে? হয়ে গেছে। 10টায় ফ্লাইট, তাই এখনই বের হয়ে যাব। আচ্ছা চল যা। বলে আমার বাবুটা কষ্ট পাচ্ছে। খুব জোরে কান্না করে তুই কেন চলে যাচ্ছিস? তুই এখানে আমার সাথে থাকতে পারতি। দেখ তুই তো জানিস এখানে থাকলে আমি কখনো জিসানকে ভুলতে পারবো না, তাই এখান থেকে চলে যাওয়াটাই ভালো। আর শোন, প্যাকগুলো নিয়ে জিসানকে দিবি, আর কোনো ভুল হলে আমায় ক্ষমা করিস। ভাই আজকে আপনাকে ছাড়া হবে, আর আমি ওদের নাম জেনেছি, ওরা ফারহানের লোক ছিল। আচ্ছা, ওদের খবর? ভিতরে আসতে পারি? আরে আসো। কেমন আছেন ভাইয়া? ভালো, তুমি কেমন আছো? ভালো। এই নিন, এগুলো জান্নাত দিয়েছে। কি? এইগুলো বলেই প্যাকগুলো হাতে নিয়ে দেখলাম আমার দেওয়া শাড়ি, জুতো আর আমার দেওয়া লকেটটাও ফেরত দিয়েছে। এগুলো দেখেই মাথা গরম হয়ে গেল, তাই রাগের মাথায় বলে দিলাম, এগুলোর মানে কি? এগুলো নিয়ে যাও। জান্নাত বলেছে আপনাকে এগুলো দিয়ে দিতে। আর এগুলো নিয়ে আমি কি করব? কি করবা মানে? জান্নাতকে দিয়ে দিবা? জান্নাত থাকলে তো দেব। জান্নাত থাকলে তো দিবে, মানে জান্নাত কোথায়? জান্নাত আজ রাতের ফ্লাইটে কানাডা চলে যাচ্ছে। মানে কি? ওর সাহস কি করে হয় আমাকে না বলে চলে যাওয়ার? বলেই গাড়ি নিয়ে বের হয়ে গেলাম। খুব ইচ্ছে ছিল জিসানকে শেষবারের মতো জড়িয়ে ধরে বাই বলি, কিন্তু যে আমায় চায় না তার কাছে যাওয়াই বোকামি। গাড়িটা হঠাৎ ব্রেক করলো, আর কতগুলো লোক আমাকে গাড়ি থেকে নামিয়ে জোর করে অন্য একটা গাড়িতে তুলে নিল। আরে কারা আপনারা, আর আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? হঠাৎ কেউ মুখের মধ্যে কিছু চেপে ধরলো, তারপর আর কিচ্ছু মনে নেই। চোখ খুলে দেখলাম আমি একটা অন্ধকার রুমে আছি, হাত পা বাঁধা চেয়ারের সাথে, নড়তেও পারছি না, চিৎকারও করতে পারছি না, মুখটা বাঁধা। হঠাৎ করে রুমের লাইট জ্বলে গেল,
কয়েকটা লোক সামনে এলো। একটা লোক আমার মুখের টেপটা খুলে দিল। আহ, এত জোরে কেউ টেপ খুলে নাকি? আমাকে এখানে কেন নিয়ে আসছেন? কে বলেছে আমাকে আনতে, নাকি টাকার জন্য নিয়ে আসছেন? বলেন কত টাকা লাগবে, আমি দিয়ে দিচ্ছি। তখন একটা ছেলে বলল, টাকার জন্য আপনাকে এখানে আনা হয় নাই। তাহলে কেন আনছেন? আমাদের অর্ডার আছে আপনাকে তুলে আনার। কে বলেছ, নামটা বলেন, তারপর ওর অবস্থা কি হয় ওইটা বোঝাবো। ফারহান ভাইয়া বলেছে। ফারহান ভাইয়া? কিন্তু আমার সাথে তো ওনার কোনো শত্রুতা নেই। জিসানের তো আছে, জিসান তোমাকে পছন্দ করে তাই তোমাকে তুলে আনলাম। এখন তোমাকে কষ্ট দিলে জিসানের কষ্ট হবে। আপনি ভুল মানুষকে তুলে আনছেন। উনি আমাকে না, সাফাকে ভালোবাসেন আর ওকেই বিয়ে করছে। আমাদের কি বোকা মনে হয় যে তুমি যা বলবা তাই বিশ্বাস করব? আচ্ছা তুমি এখানে থাকো, আমরা বাইরে যাই। এগুলোকে অন্যভাবে হ্যান্ডেল করতে হবে। এই শোনো, তুমি যেও না প্লিজ। আসলে একা থাকতে আমার ভালো লাগে না, ভয় করে। প্লিজ তুমি যেও না। আচ্ছা ঠিক আছে, আমরা এখানেই বসছি। এই না 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 না, শুধু তুমি থাকো, আমি শুধু তোমার সাথে কথা বলতে চাই। আচ্ছা, এই তোরা বাইরে পাহারা দে। মনে হয় ডোজ কাজে দিচ্ছে। আচ্ছা তোমার নাম কি? চান্দু তোমার? ওয়াও, চান্দু, কি কিউট নাম, ঠিক তোমার মতন। আমার মনে হয় আমি তোমার প্রেমে পড়ে গেছি। তোমার মনে হয় অনেক লাভার আছে, তাই না? প্লিজ তুমি আমায় রিফিউজ করো না, তাহলে আমি বিরিয়ানি খেয়ে মরে যাব। কি সত্যি তুমি আমায় ভালোবাসো? আমার মতন কালো একটা ছেলেকে তুমি ভালোবাসো? কিন্তু বিরিয়ানি খেয়ে মানুষ মারা যায়, এটা তো কোনোদিন শুনি নাই। না মানে বিরিয়ানি আমার খুব পছন্দ, তাই বিরিয়ানির সাথে বিষ মিশিয়ে খাবো আর কি। আর কে বলে তুমি কালো? তুমি আমার চোখ দিয়ে দেখো, তোমাকে কত সুন্দর লাগবে। সত্যি? গো। আচ্ছা চলো আমরা দুজন মিলে কিছু খেয়ে আসি, আমার না খুব ক্ষুধা লেগেছে। খাবারের জন্য বাইরে যাওয়ার কি দরকার, এখানেই খাবার নিয়ে আসি। তার মানে তুমি আমায় বিশ্বাস করো না? তুমি ভাবছো আমি পালিয়ে যাব, তাই তো? ঠিক আছে, আমি না খেয়ে থাকবো। তুমি তো এটাই চাও, তাই না? আরে তুমি আমায় ভুল বুঝছো। কই, ভাবলাম আমরা এই নোংরা পরিবেশ থেকে বের হয়ে একটু ভালো জায়গায় গিয়ে প্রেম করব, কিন্তু তুমি তো আমায় বিশ্বাসই করো না। আরে না, আমি তোমায় বিশ্বাস করি। আচ্ছা চলো যাই। সত্যি বলছো? তুমি অনেক ভালো চান্দু। প্ল্যান সাকসেসফুল, এইবার শুধু পালানোর পালা। আচ্ছা আমার হাত পা খোলো, না হলে কি করে যাব? ও আমি তো ভুলেই গেছি। নেও, খোলা শেষ, এবার চলো। চলো। যেই বের হতে নিব কিসে যেন বিকট আওয়াজ হলো। ভয়ে আমার কলিজা শুকিয়ে গেছে। এই এইটা কিসের আওয়াজ চান্দু? তুমি এখানে থাকো, আমি দেখে আসছি। আর এই রুম থেকে বাহির হইবা না, বুঝলা? এই বলে চান্দু চলে গেল। ধুর, আর ভালো লাগে না, কতক্ষণ হয়ে গেল চান্দু আসছে না। আমি একবার বাইরে গিয়ে দেখি। বাইরে গিয়ে আমি তো পুরাই টাসকি, কতগুলো ছেলে চান্দুর গ্রুপের ছেলেদের মারছে। আমি তো পুরাই খুশি, একদম ঠিক আছে, ওদের জন্য আজকে আমি বিদেশে যেতে পারলাম না। কিন্তু চান্দু কই, আর এরাই বা কারা? একটু সামনে যাওয়ার পর দেখলাম একটা ছেলে চান্দুকে উড়াধুরা মারছে, আর একটু মারলেই বেচারা মরে যাবে। আরে আরে রে, ওকে মারছেন কেন বলি সামনে গিয়ে দেখি এই তো জিসান। তোর সাহস কি করে হয় আমার জানকে তুলে আনার, ওকে কষ্ট দেওয়ার? তুই জানিস না আমার জিনিসে হাত দেওয়ার অধিকার তোকে কে দিল? আজ তোকে আমি মেরেই ফেলবো। বলেই উড়াধরা মাই শুরু। হায় আল্লাহ, রহম করো, না হলে আজকে চান্দু আলুর ভর্তা হইয়া যাইব। আরে আরে থামুন প্লিজ, ওকে আর মারবেন না, থামুন, আরে থামুন। আল্লাহ কি খায় এত শক্তি করছে তুমিই ভালো জানো। উনি তো থামার নামগন্ধও নিচ্ছে না, তাই ওনাকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, প্লিজ জিসান আপনি থামুন, আমি ঠিক আছি এবং সুস্থ আছি, প্লিজ আপনি ওনাকে ছেড়ে দিন। আস্তে আস্তে বুঝতে পারলাম উনি আমাকে জড়িয়ে ধরেছেন। ভাই ওদেরকে মেরে তক্তা বানিয়ে দিয়েছি। রানা ভাইয়ের কথা শুনেই ওনার কাছ থেকে নিজেকে সারিয়ে নিলাম। আচ্ছা ঠিক আছে তোরা যা, আমি আসছি। ঠিক আছে ভাই। দেখলাম রানা ভাইয়া চলে যাচ্ছেন, তাই বললাম, ভাইয়া আমাকে একটু লিফট দেবেন? আসলে আমি যে কোথায় তা আমি জানি না, তারপর আমার কাছে ফোন টাকা কিছুই নেই, আমি বাসায় যাব কি করে? তাই আপনি যদি আমাকে একটু লিফট দেন। তাছাড়া আপনি আমার জিজু লাগেন, লিফট না দিলে সুমিকে বলুন নতুন জিজু খুঁজতে। রানা ভাইয়া কিছু বলবে তার আগেই পেছন থেকে জিসান বলল, রানা তোকে আমি যেতে বলছি। রানা ভাইয়া চলে গেল। ওনার কথা এত রাগ উঠছে, মন চাইতেছে এক ঘুষি দিয়ে দাঁত ভেঙে দিই। তার আগেই উনি আমার দিকে রাগী লুক নিয়ে দাঁড়িয়ে আছেন। ওই আমি রাগ করব না, উনি উল্টা ছাড়ি নেন। কি হলো আপনার, সমস্যাটা কি বলেন আমাকে, একটু শান্তিতে থাকতে দেবেন না নাকি? ওর হাত ধরে টেনে গাড়ির সাথে দাঁড় করিয়ে হাতগুলো শক্ত করে ধরলাম।
সমস্যা কি তুমি জানতে চাও? হ্যাঁ, তোমার সাহস কি করে হয় আমাকে কিছু না বলে চলে যাওয়ার? আর আজ যদি আমি না আসতাম তাহলে তোমার কি অবস্থা হতো তুমি জানো? ফার্স্টলি আমার হাত সারুন। আপনি আমাকে টাচ করছেন কোন সাহসে? হ্যাঁ। সেকেন্ডলি, আমার যেখানে ইচ্ছে আমি সেখানে যাব, আপনার প্রবলেম কি? আর থার্ডলি, আপনি না আসলেও আমি নিজেকে সেভ করার সব প্ল্যান করে রেখেছিলাম, মাঝখানে আপনি এসে ঝামেলা করলেন। কি আমি ঝামেলা করছি? তুমি জানো তোমার জন্য আমি কত কষ্ট করছি? তোমার কি কোনো আইডিয়া আছে? আমি তোমাকে এয়ারপোর্টে খুঁজেছি, কিন্তু তুমি সেখানে ছিলে না। তারপর আমার এক লোকের মাধ্যমে জানতে পারলাম ওরা তোমাকে কিডন্যাপ করে এখানে রেখেছে। তাই দেরি না করে এখানে চলে আসছি। আর তোমাকে টাচ করার পুরো অধিকার আছে আমার। তুমি কখনো এটা ভুলবা না যে তুমি শুধু আমার, তোমার উপর অন্য কারোর অধিকার নেই। তুমি শুধু জিসানের, বুঝলা? আমিও আপনার হতে চেয়েছিলাম, কিন্তু আপনি তা হতে দেননি। তাই অধিকার ফলাতে আসবেন না। আর জলদি আমার বাসায় নিয়ে চলুন, সবাই আমার জন্য চিন্তা করছে হয়তো। বলেই গাড়িতে উঠে গেলাম। গাড়িতে উঠে বসে পড়লো ম্যাডাম। ভাবলাম যদি না যেতে চাই তাহলে কোলে করে নিয়ে যাব, কিন্তু সব কি আশা করলে পাওয়া যায়? হাই, তাই আমিও গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করলাম। অনেকক্ষণ যাবৎ গাড়ি চলছে, কিন্তু ম্যাডাম একটা কথা বলেনি, জানালার দিকে মুখ করে আছে। তাই আমি বলা শুরু করলাম, রাগ হচ্ছে আমার উপর? কি হলো বলছো না কেন? বেশি রাগ হচ্ছে? এইবার রাগ উঠে গেল, তাই জোরে গাড়িটা ব্রেক করলাম। কি হলো কি? এত জোরে কেউ ব্রেক করে নাকি? আপনি গাড়ি চালাতেই পারেন না? আরে বাহ বাহ, ম্যাডাম তো রেগে আগুন। এখন যদি বলি ইচ্ছে করে ব্রেক করেছি, তাহলে জানি কি করে। না মানে গাড়ি বন্ধ হয়ে গেছে, আমি কি করব? তাহলে আপনি বসে আছেন কেন? নিচে নেমে ঠিক করেন। দেখছি। হাই আল্লাহ, সত্যি তো গাড়ির তেল শেষ। আর এত রাতে এখানে কোনো পেট্রোল পাম্প খোলা থাকবে না মনে হয়। এই যে ম্যাম, নিচে নামুন। কেন? গাড়ি নষ্ট, তাই হেঁটে যেতে হবে। মানে কি? আমি এত রাতে হেঁটে হেঁটে আমরা কোথায় যাব? হাঁটা ছাড়া কোনো উপায় নেই, কারণ এত রাতে এখানে কিছু পাওয়া যাবে না। আর সারা রাত এখানে বসে থাকাও যাবে না। তাই সামনে যাই, যদি কাউকে পাই তাহলে হেল্প নিতে পারবো। বাধ্য হয়ে নামতে হলো। গাড়ি থেকে নেমে দিলাম গাড়িকে একটা লাথি। ও ধুর! আরে কি করছো? বেচারাকে মারছো কেন? দেখো তো বেচারা কত ব্যথা পেল। ব্যথা পাইলাম আমি, আর ক্রেডিট দিল গাড়িকে। শয়তান, বাদর, হারামি। গালি দেওয়া শেষ হলে চলেন সামনে আগাই। মনের কথা বুঝতে পারলো কি করে? আমি কি আপনাকে আটকে রাখছি? চলেন বলেই ওনার আগে আগে হাঁটা শুরু করলাম। এত রাগ আমাকে রেখে চলে যাচ্ছে? দাঁড়াও দেখাচ্ছি মজা। এই দেখো, সাপ সাপ। হায় আল্লাহ, কই কই বলেই লাফালাফি শুরু করে দিলাম। এই দৃশ্য দেখার পর হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাওয়ার অবস্থা। এই, আপনি হাসছেন কেন? আর সাপ কই? তোমার লাফালাফিতে সাপ বেচারা ভয় পালিয়েছে। তাই বলে আমার রাক্ষসের মতো হাসতে হবে নাকি? কি বললা? আমি রাক্ষস? দাঁড়াও, তুমি এখানে থাকো, আমি চলে যাই। রাক্ষস তো খেপে গেছে। এখানে যদি আবার সাপ চলে আসে, হায় হায়। দৌড় দিয়ে ওনার হাতটাকে শক্ত করে ধরলাম। কি হলো, হাত ধরলা কেন? আমি তো রাক্ষস, তাই না? যারা ভালো মানুষ তাদের কাছে যাও। আপনি আমাকে আপনার সাথে নিয়ে আসছেন, তাই আমার সেফটির দায়িত্ব আপনার, বুঝলেন? বুঝলাম। প্রায় কতক্ষণ যাবৎ হাঁটছি তার খেয়াল নেই, কিন্তু কেন জানি আজকে হাঁটতে খুব ভালো লাগছে। কারণ ম্যাডাম তো আমার হাত এমনভাবে ধরে রাখছেন যেমন আমাকে ছাড়লেই আমি দৌড়ে পালাবো। আসলেই পাগলি। আরে দেখেন, একটা বাড়ি দেখা যাচ্ছে, চলুন ওইখানে গিয়ে সাহায্য চাই। হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে গেল। চলো। দরজায় গিয়ে কড়ি নড়াতেই একটা বয়স্ক মহিলা আসলেন। জি, আপনারা কাকে চান? আসলে আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে, আর এখানকার রাস্তাও চিনি না, আর কোনো হোটেলও পাইনি। যদি কিছু মনে না করেন তাহলে কি আমরা আজ রাতটুকু এখানে থাকতে পারি? তোমরা কি স্বামী স্ত্রী? না, উনি আমার, এর আগে আর কিছু বলতে পারলাম না, কারণ উনি আমার হাতে চাপ দিয়ে চুপ করে থাকতে বললেন। আমরা স্বামী স্ত্রী। তাহলে ও বললো কেন না? আসলে ও আমার উপর রেগে আছে। আসলে অনেকদিন পর ওকে নিয়ে ঘুরতে বের হইছি, তার উপর আবার গাড়ি নষ্ট হয়ে গেছে, তাই রেগে আছে। ও, রাগ তো ভালোবাসার অংশ। আচ্ছা, তোমরা ভিতরে এসো। চলো যান। ওর হাত ধরে ঘরে নিয়ে আসলাম। ইস, কত ভালোবাসা! দেখলাম একটা মধ্যবয়স্ক লোক সোফায় বসে আছেন। মনে হয় উনি এই মহিলার হাজবেন্ড। কি গো বউ, এরা কারা? আরে বেচারা গো, গাড়ি নষ্ট হইয়া গেছে, তাই এখানে আসছে রাতটুকু কাটাইতে। ও আচ্ছা, তা গাড়ি কোনখানে আছে আমারে কও। আমাকে দারোয়ানেরে পাঠাইয়া গাড়ি ঠিক করে আনাইতেছি। জিশান গাড়ির চাবি দিয়ে ফ্রেশ হতে চলে গেল। আচ্ছা, তোমরা উপরে রুমে যাইয়া হাত মুখ ধুইয়া আহো, আমি তোমাগর খাবার ব্যবস্থা করি। না না আন্টি, তা লাগবে না। আপনাদের এত কষ্ট করা লাগবে না। হইছে, তোমার কিছু বলা লাগবো না।
চেহারা দেখাই মনে হইতাছে দুইজনে সারাদিন কিছুই খাও নাই। যাও হাত মুখ ধুইয়া আহো। তারপর জিশান ও জান্নাত হাত মুখ ধুতে গেল। তুমি আগে যাও, তারপর আমি যাই। ঠিক আছে। ফ্রেশ হয়ে বের হয়ে দেখি উনি শার্ট খুলতে চেষ্টা করছেন আর ওনার হাত দিয়ে রক্ত পড়ছে। আপনার হাতে কি হয়েছে? রক্ত পড়ছে কেন? আরে কিছু না, মারামারি করার সময় হয়তো কেটে গেছে। কিছু না মানে? কতখানি কাটছে আপনি দেখেছেন? আরে এই তুমি কান্না করছো কেন? এইটা তো ছোটখাটো কাটা, কিছু হবে না। ছোটখাটো কাটা হলে এত রক্ত বের হতো? আর আমি কাঁদছি না। তখনই মহিলাটি আসলেন। আরে কি হয়েছে? তোমার হাত কি কইরা কাটলো? না আন্টি, তেমন কিছু না আসলে। একদম চুপ থাকবেন। আন্টি আপনার বাসায় সাবলন আছে? থাকলে একটু নিয়ে আসলে ভালো হয়। আচ্ছা আমি আনতাছি। আন্টি একটু গরম পানি আর একটা তোয়ালেও নিয়ে আসেন। ঠিক আছে। কিছুক্ষণ পর আন্টি সব নিয়ে আসলো। এই নাও এগুলো, আমি একটু নিচে যাই দেখি রান্না কত দূর। ঠিক আছে। আন্টি চলে যাওয়ার পর আমি ওনার শার্টটা খুলে দিলাম। কাটা জায়গায় স্যাভলন লাগাবো কি? আমার তো হাত কাঁপছে। তারপর স্যাভলন লাগাতেই উনি আহ করে উঠলেন। বেশি বেশি জ্বলছে বুঝি? না, ও আমার হাত ড্রেসিং করে দিচ্ছিল আর আমি ওর দিকে তাকিয়ে আছি। মনে হচ্ছে ও নিজে ব্যথা পাচ্ছে। ওর চোখে পানি স্পষ্ট বোঝা যাচ্ছে। তারপর তোয়ালে দিয়ে আমার শরীর স্প্রাইয়ের মতন করে মুছে দিচ্ছে। আচ্ছা, আমি ওকে এত কথা বললাম ওই দিন, তারপরও ও আমার জান বাঁচালো। এখন আমার এত যত্ন করছে কেন? কেন ও আমায় এত ভালোবাসে? নীরবতা ভেঙে বললাম, এখনও কি বলবে তোমার চোখে পানি নেই? আমার কষ্টে তুমি কষ্ট পাওনি? আমি কান্না করলেই বা কি, আর কষ্ট পেলেও বা কি তাতে আপনার? আদৌ কি কিছু যায় আসে? আমার যাই, কারণ আমি তোমাকে। তখনই আন্টি ডাক দিলেন খাবার তৈরি করে নিচে চলে যেতে। চলুন যাওয়া যাক। চলো। খাবার টেবিলে তা তোমাদের বিয়ে হলো কয় বছর? আমি জিসানের দিকে একবার তাকালাম, তারপর আবার খাওয়া শুরু করলাম। কারণ উনি যেহেতু মিথ্যে বলেছেন তাই মজাও উনিই বুঝুক। এই তো আন্টি 2 বছর হলো। তা প্রেম করে বিয়ে নাকি? জি আন্টি। আমরাও প্রেম করে বিয়ে করেছি। ওইটা তো আপনাদের দেখলেই বোঝা যায়, আপনারা তো লাভলি কাপল। তা বিয়ের 2 বছর হইয়া যাইতাছে, তোমরা বাচ্চা নিলেই তো পারো। ওনার কথা শুনে খাবার গলায় আটকে গেছে। আরে আরে কি হইলো? ওরে পানি দাও। ওকে পানি দিলাম। বেচারি ভয়ে পুরো গ্লাস পানি গটগট করে গিলে নিল। ওর এই অবস্থা দেখে খুব হাসি পাচ্ছে, তাই ভাবলাম ওকে আর একটু ভয় দেখানো যাক। আন্টি আমি তো সে কবে থেকেই বলছি একটা বাচ্চা নেওয়ার কথা, কিন্তু ওই রাজি হচ্ছে না। হায় আল্লাহ, কি মিথ্যা কথা কয়! বিয়াই তো হয় নাই, আবার বাচ্চা কেমনে? আর ওনার মাথায় কি হয়েছে? এসব ফাউল কথা কইতেছে কেন? ও মা, এটা কেমন কথা? বাচ্চা হইলে তো স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত আরো বাড়ে। না মা, তুমি এই কাজটা ঠিক করতাছো না। একটু চিন্তা কইরা দেখো আজকে আমি যা কইলাম। জি আন্টি, ভেবে দেখবো। রুমে যাইয়া নি, তারপর বাচ্চা পয়দা করতেছে। যেমনভাবে লুক দিল মনে হয় আজকে আমার রক্ষা নেই। হে আল্লাহ, তুমি বড়ই মহান, ওর হাত থেকে আমায় বাঁচাও। খাবার শেষ করে রুমে এসে বসে আছি। আজকে ওনার এক রাত, না হয় আমার এক রাত। ঘরে ঢুকতেই দেখলাম ম্যাডাম রেগে আগুন। তাই বললাম কি হলো, এখনো ঘুমাওনি কেন? আপনি জানেন না? জানলে কি জিজ্ঞেস করতাম। আপনি এতগুলা মিথ্যা কথা কেন বললেন? কি? আমি আবার কি মিথ্যা বললাম? আমি কবে আপনাকে বিয়ে করলাম? ও সরি, প্রেম করে বিয়ে করলাম। তো কি বলতাম? আমি যদি মিথ্যা না বলতাম তাহলে কি ওনারা আমাদের থাকতে দিত? আর আমি তো বলছি আমরা প্রেম করে বিয়ে করছি। তুমি আমাকে প্রেম করে বিয়ে করছো, ওইটা কখন বলছি? কথা কি করে পেঁচাতে হয় ওনার থেকে ভালো হয়তো কেউ জানে না। আচ্ছা, এইটা না হয় মানলাম, কিন্তু বাচ্চার কথা আসলো কেন? আমি কি করব? আন্টি তো শুরু করলো তাই। তাই আপনি মজা নিতে শুরু করলেন, তাই না? না, মজা নেইনি, বাট এখন নিব। এই বলে জিসান জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছে। মানেটা কি? আর আপনি সামনে আসছেন কেন? পেছনে যান। ওর কথা তোয়াক্কা না করেই ওর দিকে এগিয়ে যাচ্ছি, আর ও এক পা করে পিছনে যাচ্ছে। দেয়ালের সাথে পিঠ থেকে গেছে, কিন্তু ওনার থামার নাম নেই। এই দেখেন, একদম আমার কাছে আসবেন না, তাহলে কিন্তু আমি চিৎকার করব। এক হাত ওর কোমরে দিয়ে আরেক হাত দিয়ে ওর একটা হাত ধরে একদম দেয়ালের সাথে মিশিয়ে দাঁড়িয়ে আছি। তারপর ওর কানের কাছে গিয়ে বললাম, চিৎকার করবে করো, আমার কোনো সমস্যা নেই। আন্টি আঙ্কেল ভাববে আমি তোমায় বেশি ভালোবাসছি। এই বলে ওর ঠোঁটের কাছে যাচ্ছি। উনি আমায় এমনভাবে ধরেছেন যে ওনাকে ছাড়তে পারছি না। এরপর এত কাছাকাছি আসেন যে ওনার গরম নিঃশ্বাস আবার প্রত্যেকটা হার্টবিট শোনা যাচ্ছে। দেখুন, আপনি যা চান তা ঠিক নয়। আপনি ভুলে যাচ্ছেন আমি আপনার বউ না, আর আপনি অন্য কারোর বাগদত্তা। ওর কথাটা শুনে মাথাটা পুরো গরম হয়ে গেল। এই মুহূর্তে ওর মুখে এসব কথা আমি আশা করিনি।
তাই ওর হাতটা আরও শক্ত করে ধরে আমার কাছে আনলাম। কি করছেন? ছাড়ুন, আমার হাতে লাগছে। লাগুক, তোমার তো শুধু হাতে লাগছে, কিন্তু আমার বুকে লাগছে তোমার কথাগুলো। তুমি সব সময় আমাকে কেন কষ্ট দাও বলতে পারবা? তুমি কি আমার মনের কথা বুঝতে পারো না? আমার চোখের ভাষা বোঝো না? না, আমি বুঝি না, বুঝতেও চাই না, কারণ আপনার এই চোখ দুটো বড়ই বেঈমান। এই চোখগুলো শুধু মিথ্যে স্বপ্ন দেখাতে জানে, তা পূরণ করতে জানে না। দেখুন দেখুন জিসান, আমাকে ছাড়ুন, না হলে ভালো হবে না। আপনার আমার ওপর কোনো অধিকার নেই। আর যদি না ছাড়ি? তাহলে আমি ছাড়তে বাধ্য হব। তুমি পারবে আমার সাথে? তুমি যদি আর একবার তোমার উপর আমার অধিকার নেই এই কথা বলো, তাহলে আমি নিজেও জানি না আমি কি করব। আমি হাজারবার বলবো আপনার উপর কোনো অধিকার নেই। ওর কথায় আর নিজের রাগ কন্ট্রোল করতে পারলাম না, তাই ওর ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিলাম। ও আমাকে ছাড়ানোর বৃথা চেষ্টা করছে, কিন্তু পারছে না। উনি আমি এমনভাবে কিস করছে যে আমি ছাড়তে পারছি না। যতই চেষ্টা করছি আরো শক্ত করে ধরছে। আমার দম বন্ধ হয়ে আসছে। অনেকক্ষণ পর উনি আমায় ছেড়ে দিলেন, বাট ছাড়ার আগে আমার ঠোঁটে কামড় বসিয়ে দিলেন। এত জোরে কামড় দিচ্ছে যে রক্ত বের হয়ে গেছে। রাগে দুঃখে আমি কান্না করে দিলাম। আপনি খুব খারাপ, দেখেন কি করলেন, আমার ঠোঁটটাকে কেটে দিলেন। এখন কেউ দেখলে কি ভাববে? কান্না করতে করতে মাটিতে বসে পড়লাম। ওর সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়লাম। দেখলাম আসলেই অনেক রক্ত বের হচ্ছে। হাত দিয়ে রক্ত মুছে দিলাম আর আস্তে করে একটা চুমু দিলাম কাটা জায়গায়। তারপর ওকে জড়িয়ে ধরে বললাম, খুব বেশি লাগছে জান, আই এম সরি। তুমি তো জানো রাগ উঠলে আমার মাথা ঠিক থাকে না, তারপরও তুমি কেন আমাকে রাগাও? ওনার কথার জবাব দিলাম না, শুধু কান্না করে যাচ্ছি। আচ্ছা চলো ঘুমাতে যাই, এমনিতেই অনেক রাত হয়ে গেছে। তারপর ওকে কোলে করে নিয়ে খাটে শুয়ে দিলাম। আমিও শুয়ে পড়লাম আর ওর মাথাটা আমার বুকে রেখে ওকে জড়িয়ে ধরে শুয়ে আছি। আমি বুঝতে পারছি না কেন উনি এমন করছেন, কেন আমায় কষ্ট দিচ্ছেন। ওনার আমার উপর কিসের অধিকার? ওনার এইসব কাজ আমাকে আরো বেশি কষ্ট দিচ্ছে। উনি কি তা বুঝতে পারছে না? এইসব চিন্তা শুধু মাথায় ঘুরছে। আমি জানি তোমার কষ্ট হচ্ছে জান, কিন্তু আমি যে নিরুপায়। আমি চাই সারা জীবন তোমাকে আমার বুকের মধ্যে রাখতে, কিন্তু হয়তো ভাগ্য চায় না আমরা এক হই। ঘুমের মধ্যে কত মায়াবী লাগছে, মন চাইছে এই রাত যেন থেমে যাক, কারণ সকাল হলেই তো সব কিছু শেষ হয়ে যাবে। আমি তোমাকে খুব ভালোবাসি, বিশ্বাস করো। এই বলে জিসানের চোখ বেয়ে পানি পড়ছে। সকালে ঘুম ভাঙার পর দেখলাম জিসান পাশে নেই, মনে হয় আরো আগে উঠেছে। ভাবছিলাম ঘুম থেকে উঠে সবার আগে ওর চেহারা দেখব, কিন্তু তার হলো কই। বিছানা থেকে নামার সময় দেখলাম জিসান গোসল করে আসছে, হয়তো পরনে জাস্ট একটা টাওয়াল। ওয়াও, কত সুন্দর লাগছে, খালি গায়ে জিম করে এত সুন্দর বডি বানাইছে। ফর্সা শরীরে পানির ফোঁটাগুলো লেগে আছে। লুকিং ড্যাম হট। এভাবে তাকিয়ে থাকবা নাকি ফ্রেশ হবা? আমি আপনার দিকে তাকাইনি, বুঝলেন? সরেন, আমি ফ্রেশ হব। যাও না, কে করলো? ফ্রেশ হয়ে বাইরে বের হয়ে দেখলাম উনি আয়নার সামনে দাঁড়িয়ে শার্ট পরছে। দেখলাম ওনার বুকের মধ্যে কি যেন ট্যাটু টাইপের লেখা। আচ্ছা, আপনার বুকে ওইটা কি লেখা ছিল? ও কি দেখে ফেলো নাকি? জলদি শার্ট পরে নিলাম। কিছুই নেই তো। মিথ্যে কথা বলবেন না, আমি দেখলাম যে দিয়ে কি যেন লেখা। তুমি ভুল দেখেছো। বাই দ্য ওয়ে, তোমার যদি আমাকে শার্টে ছাড়া দেখার ইচ্ছা থাকে তাহলে আমি খুলতে পারি। না বলেই এক দৌড় দিব আর উনি হাত ধরলেন। কি হলো, হাত ধরলেন কেন? ওকে আয়নার সামনে নিয়ে দাঁড় করালাম, তারপর ওর চুলগুলো সামনের দিকে দিয়ে দিলাম। হ্যাঁ আল্লাহ, উনি চুল সামনে আনলেন কেন? এইবার কি ঘাড়ে কামড় দেবেন নাকি? পকেট থেকে লকেটটা বের করলাম, যেটা ও আমায় ফিরিয়ে দিয়েছিল। তারপর ওকে পরিয়ে দিলাম। শোনো, এটা কোনোদিনও খুলবা না, বুঝলা? মাথাটা নাড়িয়ে সম্মতি জানালাম। তারপর নিচে নেমে নাস্তা করে আন্টি আঙ্কেলকে ধন্যবাদ দিয়ে চলে আসলাম। আসার আগেও আন্টি আবার বাচ্চার কথা বললেন। এইবার আর রাগ করলাম না, মুচকি হাসি দিলাম। গাড়িতে উঠে দুজনেই চুপ, কোনো কথা বলছে না। জান্নাত ভাবছে একটু পরেই দুজনের রাস্তা আলাদা হয়ে যাবে, তাই সে মন খারাপ করে বসে আছে। 3 দিন পর আমার এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট কথাটা শুনে বুকের ব্যথাটা আরো বেড়ে গেল। তারপরেও বললাম, ভালো। তুমি অবশ্যই আসবা, আর আমার বিয়ের আগে দেশ ছাড়ার কথা ভুলেও ভাববা না। উনি কেন আমায় এত কষ্ট দিতে চান? উনি তো জানেন ওনার সাথে ওই মেয়েকে দেখলে কষ্টে আমার ওই মেয়েকে মেরে ফেলতে ইচ্ছা হয়। তারপরেও উনি চান আমি যাই। ঠিক আছে, তাহলে আমি যাব। আমি যাব। গাড়ি থামান, আমরা এসে পড়েছি। গাড়ি থেকে নেমে ওকে নামালাম। ওর হাসি খুশি চেহারায় কষ্ট ফুটে উঠছে। ওকে বাই বলবো, তখন একটা ছেলে দৌড়ে এসে ওকে কোলে করে ঘুরিয়ে ঘুরিয়ে জান জান করছে। এটা দেখে আমার চোখ কপালে।
ছেলেটি জান্নাতকে কিছুক্ষণ ঘুরিয়ে নিচে নামিয়ে জড়িয়ে ধরলো। থ্যাংক গড তুই ফিরে এসেছিস। তোর জন্য আমার কত চিন্তা হচ্ছিল তুই জানিস। আরে সাজিদ, তুই কখন এলি? তুই তো লন্ডনে ছিলি, কবে আসলি তুই? কালকে আসলাম, তারপর শুনলাম তুই নাকি কানাডায় চলে গেছিস। তারপর আবার শুনলাম তোকে কে জানে কিডন্যাপ করেছে। তাই আবার পুলিশে খবর দেই, বাট তুই সেভ আছিস, এটা দেখে আমি চিন্তামুক্ত হলাম। জিশান এইসব দেখে রাগে তাকিয়ে আছে। যে কোনো সময় সাজিদের রাম ধুলাই করতে পারে। দেখলাম সাজিদ রেগে পুরা লাল হয়ে আছে, তাই সাজিদকে সরিয়ে দাঁড় করালাম। কিরে উনি কে, পরিচয় করাবি না? নাকি এটা তোর বিএফ? দেখেন ভাই, আপনি ওর বিএফ হতে পারেন, বাট আমি ওর হাবি। কি? চুপ কর ফাতর। উনি হলেন জিসান ভাইয়া, আমাদের কলেজের নেতা, আর উনি আমাকে কালকে কিডন্যাপারদের হাত থেকে বাঁচিয়ে আনছেন। আর ভাইয়া, এটা হলো সাজিদ, সুমির ভাই, মানে আমার ছোট ভুবির একমাত্র ফাতর ছেলে। কি বললো ও ভাইয়া? কিছুক্ষণ আগেও জিসান বলল, এখন আদিক্ষেতা করে ভাইয়া ডাকা হচ্ছে। হ্যালো ভাইয়া, আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস আমার বউকে বাঁচানোর জন্য। আপনি ওকে না বাঁচালে আজকে আমি বিধবা হয়ে যেতাম। এই পুচকে ছেলে সাহস কত আমার জানকে বউ বলে? মন চাই ওর দাঁতগুলো ভেঙে দেই। এই রে, এবার মনে হয় উনি আরো খেপে গেছেন। সাজিদকে জলদি এখান থেকে সরাতে হবে, না হলে উনি কখন কি করে আল্লাহ জানে। আচ্ছা জানো, জলদি চল, আম্মু সুমি বাবা তোর জন্য চিন্তা করছে। আমাকে বাইনা বলে চলে গেল এই ছেলের সাথে। রাগে ফুঁসতে ফুঁসতে জিশান গাড়ি নিয়ে চলে গেল। ধুর, শেষবারের মতো ওনাকে বাই বলতেও পারলাম না। ঘরে যাওয়ার পর ফুপি আর সুমি আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। সাজিদ হচ্ছে সুমির বড় ভাই, ও লন্ডনে থাকে। জান্নাতের থেকেও বয়সে বড়, কিন্তু একে অপরকে নাম ধরেই ডাকে। সাজিদ দুষ্টুমি করে জান্নাতকে বউ বলে ডাকে। তুই এসে গেছিস মা। জানিস তোর জন্য আমরা কত চিন্তায় পড়ে গেছিলাম। তোর বাবা তো কাঁদতে কাঁদতে কয়েকবার অজ্ঞানও হয়ে গেছে। একটু আগেই আমি আর তোর ফুপা ওনাকে আমাদের রুমে রেখে আসলাম। তোর জন্য কালকে থেকে এখনো কিছু মুখে তোলেনি। বাবা এখানে এসছে আমার জন্য, এইটুকু বলেই কান্না শুরু করে দিলাম। ফুপি, তুমি সত্যি বলছো বাবা আমার জন্য এসছে? তুমি তো জানো ফুপি, সেই ছোট থেকে আমি বাবার ভালোবাসার জন্য কত অপেক্ষা করতাম, কিন্তু বাবা কখনো আমায় সেরকম ভাবে ভালোবাসেনি। কিন্তু বাবা আমার জন্য এখানে আসছে, আমি বাবার কাছে যাবো ফুপি। তুই যা, তোর বাবা ওপরে আছে। বাবার রুমের দরজা খুলেছি, হাতগুলো কাঁপছে। আজ ঠিক কতগুলো বছর পর বাবাকে ঠিক মতো দেখবো, ঠিক বলতে পারছি না। রুমে ঢুকে খাটের উপর গিয়ে বসলাম। বাবার ঘুমন্ত চেহারাটা দেখছি মন ভরে। আমার বাবা আসলে একটা হিরো। ছোট থাকতে ফুপি বলতো আমার বাবার জন্য নাকি গ্রামের অনেক মেয়েরা পাগল ছিল। আসলেই বাবা অনেক সুন্দর। এখন চুলগুলোতে হালকা পাক ধরেছে, বাট গালে দাড়ি নেই। বাবার হাতটা ধরতেই চোখ থেকে পানি পড়ে গেল। বাবা চোখটা খুলে আমাকে দেখে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমিও চিৎকার করে কাঁদতে লাগলাম। অনেক বছরের কষ্টগুলো ঝরে পড়ছে। মামনি, তুমি ঠিক আছো? এই দেখো, আমি একদম ঠিক আছি, কিন্তু তোমার এই অবস্থা কেন করেছো? মামনি, তুমি আমায় ক্ষমা করে দিও। এত বছর পর আমি তোমাকে ভালোবাসতে পারিনি। তোমার মা চলে যাওয়ার কষ্টকে ভুলতে গিয়ে আমি নিজের মেয়ের কথাও ভুলে গেছিলাম। তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি এগুলো কি বলছো বাবা? তুমি কোনো ভুল করনি। আমি সবসময় ভুল করেছি, পারলে তুমি আমায় ক্ষমা করে দিও। আহা মামা, তুমি এমনভাবে কাঁদছো কেন? যেমন তোমার মেয়ে বিদায় হচ্ছে, কিছু কান্না ওর বিয়ের জন্য রেখে দাও। আর তুই এখনো কি করিস? ফ্রেশ হয়ে নিচে আয়, সবাই মিলে খাবার খাবো। তোর জন্য আমার কেউ কাল থেকে কিছুই খায়নি, জলদি আয়। যাও মামনি, তুমি ফ্রেশ হয়ে আসো। আচ্ছা বাবা, বলেই বাবাকে জড়িয়ে ধরলাম। আজ 2 দিন ধরে সব কিছুই ভালো চলছে। আমরা সবাই খুশি আছি, আমি ভালো আছি সবার সামনে, কারণ আমার মন তো জিসানের কাছে। আর কালকে ওর এঙ্গেজমেন্ট, কালকে থেকে ওর ওপর আমার কোনো দায়িত্ব থাকবে না। এই কথা ভেবেই চোখে পানি আসলো। আরে বাবু, তুই এখানে কি করিস? শপিং যাবি না? ওইদিকে সুমি তো পুরোপুরি রেডি। আজকে তোদের শপিংয়ের সব বিল আমি দেবো। তোরা যা, আমার ভালো লাগছে না। আচ্ছা সত্য করে বল তো, তোর কি হয়েছে? আমি যেদিন থেকে আসছি সেদিন থেকে তুই মনমরা হয়ে থাকিস। তুই তো এমন ছিলি না, কি হয়েছে বল? তোর মাথা, আমার কিছু হয়নি। আর কই আমার মন মরা থাকে? আমি তো সবসময়ই হাসি। ওইটা তো সবাইকে দেখাতে যে তুই খুশি, কিন্তু ওকে চল, আজকে তোকে আমার মনের কথা বলে দিব, যে কারণে এত জলদি আমার দেশে আসা। কারণ যদি আমি তোকে আজ না বলি তাহলে দেরি হয়ে যাবে, তাই তোকে সব গিয়ে বলবো। শপিং মলে গিয়ে দেখলাম জিসান আর ওই পেতনি সাফা। আর সব থেকে বেশি রাগ উঠল যখন দেখলাম ওই পেতনিটা আমার জিসানের হাত ধরে হাঁটছে। মন চাইতেছে ওর চুলগুলো টেনে ছিঁড়ে ফেলি আমার জিসানের হাত ধরে।
ওর জন্যই জিসান আমার হলো না। কুত্তি মাইয়া আবার পেতনির মতন হাসতেছে, মন চায় দাঁতগুলো ভেঙে দিই। আরে এইটা তো ওই ভাইয়া যে তোকে বাঁচিয়েছিল জান্নাত। এই জান্নাত কই হারিয়ে গেলি? সাজিদের ধাক্কায় হুশ আসলো। তো কি করবো? জড়াইয়া ধরে চুমু দিমু নাকি? হায় আল্লাহ, কি কই, রাগের জন্য মাথা নষ্ট হইছে। কি কস তুই? কিছু না। হ্যাঁ, ওইটা জিসান ভাইয়া। চল ওনার সাথে গিয়ে কথা বলি। আরে না না, চল আমরা শপিং করি। আরে বলতে বলতে চলে গেল। ধুর, ভাল লাগে না। হাই ভাইয়া, কেমন আছেন? আমাকে চিনতে পারছেন? আপনি শপিং করতে আসছেন নাকি? কালকে আমার এঙ্গেজমেন্ট। ওহ, কনগ্রাচুলেশন। ও, তুমি কার সাথে আসছো? আমার জানুর সাথে। আরে জানো তুমি আসছো? চল শপিং করতে। হাই জান্নাত, কেমন আছো তুমি? ভালো আর থাকতে দিলি কই? ভালো, তুমি? ভালো। কালকে আমাদের এঙ্গেজমেন্টে আসবে কিন্তু। দেখলাম জিসান ভাইয়ার রাগী চোখ দিয়ে আমার দিকে তাকিয়ে আছেন আর কি যেন ইশারা করছেন। বুঝলাম সাজিদ আমার হাত ধরেছে, তাই হাত সরাতে বলছে। ইস, উনি করলে কিছু না, আমি করলে দোষ। আমি ওর হাত ছাড়ছি না। চলো আমরা একসাথে শপিং করি। চলো। তারপর অনেকগুলো দোকান ঘুরলাম। সাফার যা পছন্দ তা নিল, বাট আমার কিছুই পছন্দ হচ্ছে না। কারণ আমার কিছু পছন্দই হচ্ছে না, কারণ আমার পছন্দের জিনিস তো ও নিয়ে নিল। জিসান ভাই একটা লেহেঙ্গা এনে আমাকে বললেন পরতে, কিন্তু আমি তা না নিয়ে অন্য একটা নিয়ে চেঞ্জিং রুমে গেলাম। সাথে জিসান ভাইও গেল। দরজা আটকাবো, তখন উনি জোর করে ঢুকতে গেলেন। আরে কি করছেন আপনি? কেউ দেখলে কি ভাববে? বের হন। তার আগে বলো, তোমার সাহস কি করে হয় আমার কথার অবাধ্য হওয়ার? আর শোনো, সাজিদের থেকে দূরে থাকবা, বুঝলা? আর এই লেহেঙ্গাটা পরবা তুমি, না হলে আমি পরিয়ে দেব, বুঝলা? ভয়ে বললাম, না হলে সত্যি উনি পরিয়ে দিতেন। ধুর, শুধু শুধু এই ড্রেসটা আনলাম, এইটা রেখে দিয়ে আসি, জিসানেরটাই পরবো। রুম থেকে বের হতেই সাজিদ বলল, আই লাভ ইউ জান। সাজিদ বলে চিৎকার করলাম, তোর মাথা ঠিক আছে? আর তুই এসব কি বলছিলি? তোর মাথা নষ্ট হয়েছে? তুই জানিস না এই মেয়ে জিসানের হবু বউ? আর এই মেয়ে, তোমার লজ্জা করে না? একদিকে জিসানকে বিয়ে করছো, আরেকদিকে আমার ভাইকে জড়িয়ে ধরে রাখছো। একসাথে দুজনকেই রাখার ইচ্ছা আছে বুঝি? দাঁড়াও, আমি এক্ষুনি জিসানকে তোমার আসল চেহারা দেখাচ্ছি। এই বলে যেতে নিলাম। সাজিদ আমার হাত ধরলো। প্লিজ আগে তুই আমার কথা শোন, তারপর তো যা মন চায় তাই কর। হে জান্নাত, প্লিজ আগে তুমি আমাদের কথা শোনো। ঠিক আছে। আসলে আমি আর সাফা দুজনকে লাভ করি। সাফা লন্ডনে থাকতো, আমরা একই জায়গায় লেখাপড়া করতাম, তারপর বন্ধু হই, তারপর রিলেশন করি। কিন্তু সাফার গাব্বার বাবার জন্য ওর বিয়ে জিসান সাথে করে ফেলে। সাফা ওর বাবাকে বলেছিল যে আমাকে পছন্দ করে, কিন্তু ওর বাবা আমার সাথে বিয়ে দিতে নারাজ। এই জন্য আমি কাউকে না জানিয়ে চলে আসি যাতে এই বিয়ে আটকাতে পারি, কিন্তু আমি কিছুই করতে পারিনি। তাই আমি ভাবলাম তোকে এখানে এনে সব বলে দেব, কারণ আমি জানি তুই ছাড়া এই বিয়ে কেউ আটকাতে পারবে না। তাহলে সাফা জিসানকে বললেই তো হতো। আমি জানি জিসান জোর করে ওকে বিয়ে করতো না। আমি অনেকবার বলতে চেয়েছি, কিন্তু বাবা আমাকে বলে দিয়েছে যদি কোনো কারণে জিসান বা ওর বাবা বিয়ে ভেঙে দেয় তাহলে সাজিদকে মেরে ফেলবে। তাই আমি কিচ্ছু বলতে পারিনি। এখন তুমিই আমাদের ভরসা। তুমি যদি কিছু না করো তাহলে তাহলে আমাদের এখান থেকে পালানোর ব্যবস্থা করে দাও, আমরা অন্য কোথাও চলে যাব। ওদের কথা শুনে আমার নাগিন ডান্স দিতে মন চাইছে। আহা হা, তার মানে জিসান শুধু আমার, আর এই পেতনিটা মানে আমার ভাবি হইবে। ইয়াহু! বাট নিজের আবেগগুলোকে কন্ট্রোল রেখে বললাম, না, পালানোর দরকার নেই, তাহলে আঙ্কেল অনেক কষ্ট পাবে, আর জিসানের সম্মানের ব্যাপার আছে। তোমরা কোনো চিন্তা করো না, আমি সব ম্যানেজ করব। এখন তোমরা এখানে প্রেম করো, আমি ড্রেসটা ট্রাই করে আসছি। থ্যাঙ্কস জানু, বাট তুই কি করবি? আমি যা যা বলবো সব করব, আর থ্যাঙ্কস দেওয়া লাগবে না, তোদেরকেও আমার হেল্প করতে হবে। এইটা বলে চেঞ্জিং রুমে গেলাম। আহা, কি শান্তি যে লাগছে বলে বোঝাতে পারবো না। এখন জিসান জান শুধুই আমার। এবার লেহেঙ্গাটা দেখলাম, জাস্ট ওয়াও। উফ, বলতে হয় আমার জিসানের চয়েস আছে। লেহেঙ্গার নিচের কালারটা ব্রাউন আর উপরের কালারটা লাল, তার উপর গর্জিয়াস কাজ। আমার জান আমার জন্য পুরো পারফেক্ট জিনিসটা নিল। কথা বলতে বলতে লেহেঙ্গাটা পরে নিলাম, কিন্তু ব্লাউজের হুক আর ফিতা লাগাতে পারছি না। এই অবস্থায় বাইরে যেতেও পারবো না। এখন কি করি ভাবতে ভাবতে দরজাটা হালকাভাবে খুলে দেখলাম কেউ আছে নাকি, একটু হেল্প নেওয়ার জন্য, বাট কাউকেই তো দেখছি না। আরে ওই তো জিসান, মনে হয় ফোনে কথা বলছে। ভাবছি ওকে ডাকবো নাকি ডাকবো না। আরে ধুর, ও তো আমার বড় হবে, এত লজ্জা পেয়ে লাভ নেই। তাই ডাক দিলাম হাত দিয়ে ইশারা করে। আরে ও কাকে ইশারা করছে? পেছনে ফিরে দেখলাম কেউ নেই, তার মানে আমাকেই।
কিন্তু ও রুম থেকে বের হচ্ছে না কেন? এত কিছু ভাবার সময় নেই। যাই ওর কাছে। কি হয়েছে কথাটা না বলতে বলতেই আমার হাত ধরে রুমের ভেতর নিয়ে গেল। ওয়াও, এই ড্রেসটাতে ওকে পুরো কিলার লাগছে। আরেকবার ওর প্রেমে পড়লাম। ওই কি দেখো এমন করে? কোনোদিন দেখো নাকি? না, দেখছি, বাট তোমার মতন একজনকেও দেখিনি। মানে কি, তুমি মেয়েদের চেঞ্জিং রুমে এসে দেখেছো? তোমার সাহস তো কম না, আবার আমাকে বলো। আরে না, বললাম তোমাকে এই ফার্স্ট এমনভাবে দেখলাম। বিয়ের পর এমন করে রোজ দেখবা? বিয়ের পর মানে? ওইটা তুমি বুঝবা না। তা তুমি আমাকে এখানে আনলা কেন? কেউ দেখলে কি ভাববে? যার যেটা ভাবতে মন চায় ভাবুক, আমার কিচ্ছু যায় আসে না। এখন তুমি আমার ব্লাউজের হুক লাগাও বলে চুলগুলো সামনে এনে পেছন ফিরে দাঁড়ালাম। হায় আল্লাহ, শেষে ব্লাউজের হুক লাগানোর জন্য আমায় ডাকলো, কিন্তু আমি কি করে লাগাবো? আরে এত ভাবার কি আছে, লাগিয়ে দিলেই তো হলো। হুকটা লাগাতে গিয়েও হাতগুলো কেমন জানি লাগছে। আরে কি হলো, লাগিয়ে দাও, না হলে এখানেই দাঁড়িয়ে থাকতে হবে। আহা, দিচ্ছি তো, এত রাগের কি আছে? এই বলে ওকে এক টানে আমার একদম কাছে নিয়ে আসলাম। তারপর আস্তে আস্তে ওর ব্লাউজের হুকগুলো লাগিয়ে দিলাম। তারপর ফিতাটাও লাগিয়ে দিলাম। সামনে আয়নাতে দেখলাম জান্নাত চোখ বন্ধ করে রাখছে। মনে হয় বেচারি লজ্জা পেয়েছে। এই যে মিস দেখেন, লাগানো শেষ। আমি ওর প্রতিটা টাচ ফিল করছিলাম। ওর কথায় হুঁশ ফিরল। ও ধন্যবাদ। তা আমাকে কেমন লাগছে বলে ঘুরতে থাকলাম। বাচ্চাদের মতন করে ঘুরছে আর আমাকে ড্রেসটা দেখাচ্ছে। অনেক সুন্দর লাগছে, একদম প্রিন্সেসের মতন। আহ, আর তুমি হলা আমার কিং। কি? তুমি তো বুঝবা না। আর তুমি বারবার আমার পিঠের দিকে কি দেখছো? কই? দেখো, আমি এতক্ষণ দেখেছি, তাই বলো কি দেখছিলে? আসলে তোমার পিঠের তিলটা খুব সুন্দর, তাই দেখছিলাম। বিয়ের পর রোজ দেখতে পারবা। এখন সরো, আমি বাইরে গিয়ে সবাইকে দেখাই। এই বলে দুজনে একসাথে রুম থেকে বের হলাম। আমাদের একসাথে বের হতে দেখে কিছু মেয়ে হাসছে। তারপর সবাই আমার ড্রেসটা খুব পছন্দ করলো। তারপর আমরা সবাই মিলে অনেক শপিং করলাম। আমি ড্রেসের সাথে ম্যাচ করে জুয়েলারি কিনলাম, আরও অনেক কিছু। বাসায় গিয়ে আমি বক্স ছেড়ে ডান্স করছি। ইয়ো ইয়ো ইয়ো। এই তোর কি হয়েছে? কালকে জিসান ভাইয়ের এঙ্গেজমেন্ট দেখে তোর মাথা নষ্ট হয়ে গেল নাকি? না গো সোনা পাখি, কালকে জিসানের এঙ্গেজমেন্ট পার্টিতে কি হয় তা শুধু দেখে যা। প্ল্যান কি? ওয়াও, জাস্ট অসাধারণ। এইরকম প্ল্যান তোর দ্বারাই সম্ভব। আরে আরে, मैं इतना भी खास नहीं हूँ। পরের দিন সুমি বেপি, আমায় কেমন লাগছে? পুরাই গরম। আজকে শুধু জিসান ভাইয়া না, আরও অনেকেই তোর প্রেমে পড়ে যাবে। ওকে তুই আয়, আমি সাজিদ ভাইয়াকে গাড়ি নিয়ে আসতে বলি। হলের মধ্যে রানা, দেখতো লাইটিংয়ের কাজ ঠিক মতন হয়েছে নাকি? কারণ সাফা যখন গেট দিয়ে আসবে তখন ফুল লাইটিং ফোকাস যাতে ওর ওপর থাকে। বাবা চায় যাতে সবাই নতুন বউকে এভাবে দেখুক। ভাই, আপনি কি খুশি আছেন? আমার কথা বাদ দে, বাবা খুশি আছেন এতেই চলবে। তুই দেখ লাইটিং ঠিক আছে কি না। ঠিক আছে ভাই। এই যে ভাই, লাইটিংয়ের কাজ সব ঠিকঠাক হয়েছে তো? হ্যাঁ ভাই, সব ঠিকঠাক হয়েছে। আপনি চাইলে আমি আবার চেক করতে পারি। তারপর লোকটি বাকি লাইট অফ করে দিয়ে মেইন লাইট গেটের দিকে দিল। তখনই আস্তে আস্তে ভেতরে ঢুকছে জান্নাত। সবাই মোটামুটি হা হয়ে তাকিয়ে আছে। সবার এই অবস্থা দেখে জিশান গেটের দিকে তাকালো। জিশান নিজের চোখ ফেরাতে পারছে না, কারণ আজকে জান্নাতকে অসম্ভব সুন্দর লাগছে। যখন দেখলাম গেট দিয়ে জান্নাত আসছে, মনে হচ্ছে কোনো রাজকন্যা আসছে। আমি তো পুরাই শকড, কারণ লেহেঙ্গা আর ওর সাজে আমি পুরাই ফিদা হয়ে গেলাম। ভারী মেকআপ, লাল লিপস্টিক, চোখগুলো টানা টানা করে সাজানো, হাত ভর্তি লাল কাচের চুড়ি, গহনাতে ওকে কোনো অংশে রাজকন্যার থেকে কম লাগছে না। কে বলল মেয়েদের শুধু হালকা সাজে ভালো লাগে? গর্জিয়াস সাজেও সুন্দর লাগে। আজকে জান্নাতকে দেখে মনে হচ্ছে যেন আজ আমাদের এঙ্গেজমেন্ট। আমি মনে মনে সবসময় ওকে এভাবে সাজাবো বলে ভেবেছিলাম। খারাপ লাগছে একটা জিনিস, ওকে এত সুন্দর করে সাজতে কে বলেছে? সব ছেলেরা হাবলার মতন করে তাকিয়ে আছে। এই ছেলেদের কি অন্য কোনো কাজ নেই? যত সব। তার থেকে বেশি রাগ উঠল যখন দেখলাম সাজিদ ওর হাত ধরছে। এই ছেলের কোনো কাজ নাই, সারাদিন শুধু আমার জানের পিছনে থাকো। হাই জিশু ভাই, কংগ্রেস। আবার ভাইয়া বলল, কিছু বললাম না, কারণ বাবার সামনে ছিল, তাই মিথ্যে হাসি দিয়ে বললাম থ্যাঙ্কস। তা ভাইয়া, ভাবি কোথায়? ওনাকে তো দেখছি না। ও তো সাজছে, একটু পর আসবে। তা তোমাকে তো চিনতে পারলাম না। আমি হলাম জান্নাত, আপনার হবু ছেলের বউ। আর জিসান ভাইয়ের সাথে আমার পরিচয় অনেক আগে থেকেই। আব্বা, এই জান্নাতি ওই দিন ভাইকে বাঁচিয়েছিল। তার মানে তুমি সেই পরি যে আমার ছেলের জীবন বাঁচিয়েছ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আম্মু। ইটস ওকে বাবা। হয় কি বলে ফেললাম? বাবা মানে?
আরে মা, এই তো আঙ্কেল আম্মু বললেন, তাই আমি ওনাকে বাবা বললাম। আচ্ছা বাবা, আপনার কোনো প্রবলেম আছে? থাকলে আমি আর বলছি না। না, কোনো প্রবলেম নেই, আমাকে বাবা বলে ডেকো। থ্যাঙ্কস বাবা। তা আমাকে কেমন লাগছে বলো তো? খুবই মিষ্টি লাগছে। এই মিষ্টি হবে তোমার ছেলের বউ। সো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। একটু পর সাফা ভাবি আসলো, আর সাজিদ তার দিকে হা হয়ে তাকিয়ে আছে। সাফাকেও সুন্দর লাগছে, বাট আমাকে বেশি। আমি গিয়ে সাফাকে নিয়ে আসলাম স্টেজে, কারণ যাই হোক আমার ভাবি, তাই আমি আসলাম। সব থেকে বেশি হাসি পাচ্ছে জিসানের চেহারা দেখে। বেচারা ভাবছে ওর এঙ্গেজমেন্টের দিন আমি কি করে এত খুশি। বাট আমার যিশু পাখি তো জানেই না যে তার জান কত বড় প্ল্যানিং করেছে। আমি ছাড়া অন্য কেউ জিসানের হতে পারবে না। বুঝছি না আমার এঙ্গেজমেন্টে জান্নাত এত খুশি কেন। কোথায় ওর খারাপ লাগবে যে আজকের পর থেকে আমি অন্য কারোর হয়ে যাব? তা না, উনি কি সুন্দর করে সেজে আসছে, আর এই সাজিদের বাচ্চার সাথে হেসে হেসে কথা বলছে। মনে হচ্ছে ওর আমাকে হারিয়ে যাওয়ার কোনো ব্যথাই নেই, আর আমি বোকার মতন করে কষ্ট পেয়ে যাচ্ছি। মনে মনে ভাবতে লাগলাম, সো গাইস, বিফোর উই স্টার্ট এঙ্গেজমেন্ট উই অলমোস্ট হ্যাভ সাম ফান। সো আগে ডান্স হবে, তারপর এঙ্গেজমেন্ট। তাই আগে নাচবে আমার বাবা, মানে আমাদের সিনিয়র নেতা, আর সাফা ভাবির আব্বু আম্মু। ইয়াহু, সবাই করতালি দিন। ওনারা নাচলেন তো চিজ বাড়ি হে মস্ত গানে। নাচ শেষ, সবাই করতালি দিল। এবার পারফর্ম করবে আমার কলিজার বোন সুমি, আর করবে রানা জিজু। এই না 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 না, আমি নাচতে পারি না। মারপিট ছাড়া আর কিছু পারবেন বলে মনে হয় না। এখানে চুপচাপ নাচেন, না হলে আমি অন্য জিজু খুঁজছি। আসলে সবাই সুমি আর রানার কথা জানে, আর কারোর কোনো আপত্তি নেই। তুমি সব সময় আমাকে ব্ল্যাকমেল করো। তা আমার জান ব্ল্যাকমেল না করলে কি করবে শুনি? এখন চুপচাপ নাচতে আসো। থাক না, যদি রানা না করতে চায় তাহলে জোর করার দরকার নেই। জান্নাত, তুমি তোমার জন্য নতুন জিজু খুঁজে নাও। ভাই আপনিও? আচ্ছা চলো। ওরা নাচলো কভি জো বদল, পুরাই সেই লেভেলের রোম্যান্টিক। এবার নাচবি তুই আর সাজিদ ভাইয়া। অবশ্যই। সাজু বেপি, কই তুমি? এই তো জান, আমি এখানে। এবার আমরা স্টেজে আগুন লাগাবো। এই আপ, চলো। ইস, আদিখাতা দেখলে মাথা গরম হয়ে যাচ্ছে। আবার বেবিও বলছে। কই, আমাকে তো একদিনও জিসান ভাইয়া ছাড়া কিছু বলেনি। আর এই সাজিদকে কত কিছু বলছে, শেষমেশ এগুলোও শোনার ছিল। ডিজে স্টার্ট মিউজিক। সাজিদ আর জান্নাতের পারফরমেন্স পুরোই হট ছিল, আর তার থেকেও হট হয়ে আছে জিশান। জান্নাত স্টেজ থেকে নামছে, তখনই জিশান জান্নাতকে এক টান দিয়ে স্টেজে উঠালো আর ডিজেকে ইশারা করলো। পুরো স্টেজের ব্যাকগ্রাউন্ড রোমান্টিক লাইট দেওয়া হলো, আর গান বাজলো, তুমহে আপনা বানানে কি। নাচের সময় দুজন দুজনের মধ্যে হারিয়ে যায়। কখন যে গান শেষ হয়ে যায় কেউ টের পায়নি। দুজন দুজনার চোখে তাকিয়ে আছে পলকহীনভাবে। তারপর সাজিদ এসে জান্নাতের হাত ধরে স্টেজ থেকে নিয়ে যায়। সবাই করতালি ও শীষ বাজায়। এই ছেলে সাহস কত আমার হাত থেকে জান্নাতকে নিয়ে যায়। কিন্তু ও জান্নাতকে নিয়ে গেল কোথায় তা একবার দেখতে হয়। যদি ও জান্নাতের কোনো ক্ষতি করে, না না, আমায় এক্ষুনি যেতে হবে। কতক্ষণ ধরে খুঁজছি কিন্তু ওদের দেখছি না কেন। এখন শুধু বাহিরে পুল সাইড বাকি, ওইখানে যাই। আরে ওই তো জান্নাত, কিন্তু ও পিছনে ফিরে তাকিয়ে আছে কেন? ওর পাশে গিয়ে কাঁধে হাত দিয়ে পিছনে ফিরালাম, দেখলাম ও কাঁদছে। এই জান, কি হয়েছে তোমার? তুমি কান্না করছো কেন? এই কথা বলায় ও আমাকে আরো জোরে ধরে কাঁদতে লাগলো। এই তোমার কি হয়েছে বলো আমায়। জান দেখো, আমি সব ঠিক করে দিব। সাজিদ কিছু করছে? করলে বলো, আজকে আমি ওকে শেষ করে দিব। এই বলে যেতে নিলাম, আর জান্নাত আমার হাত ধরলো। তুমি কি কিছুই জানো না, নাকি জেনেও নাজরার ভান করছো? মানে আমি বুঝলাম না। আই এম প্রেগন্যান্ট উইথ ইয়োর চাইল্ড। হোয়াট? তুমি কেন এমন করছো? তুমি জানো যে আমি তোমার বাচ্চার মা হতে যাচ্ছি, তাহলে কেন তুমি আমায় রেখে সাফাকে ধাক্কা দিচ্ছ? আমরা যখন বিয়ের দিনে পালিয়ে যাব, তখন সাফার কি হবে ভেবে দেখেছো? কি সব বলছো তুমি? যা সত্যি তাই বলছি। তুমিই তো সব প্ল্যান করেছিলে যে বিয়ের দিন তুমি আর আমি পালাবো। হঠাৎ সাফার বাবা আসলো। সিসি, তুমি যে এমন তা তো আমি জানতাম না জিসান। আমি তোমাকে কত ভালো ভাবছিলাম, আর তুমি কিনা আমার মেয়ের জীবন নষ্ট করার কথা ভাবছ। আমি এখনই তোমার বাবাকে বলে এই বিয়ে ভেঙে দিচ্ছি। না আঙ্কেল, আপনি ভুল ভাবছেন। আঙ্কেল শুনুন, আঙ্কেল। বলতে বলতে উনি চলে গেলেন। প্ল্যান সাকসেসফুল। প্ল্যান মানে?
এতক্ষণ যা হলো সবই প্ল্যান ছিল। তোমাকে জেলাস করে এখানে আনা, তারপর সাফার বাবাকে এখানে আনা, তারপর আমার বলা মিথ্যে কথা যে আমি প্রেগনেন্ট আর আমরা পালিয়ে যাব, এই হলো আমার প্ল্যান ছিল। এখন আপনার সাফার বিয়ে হবে না, আপনি শুধু আমার। রাগের মাথায় ওকে একটা থাপ্পড় দিলাম। তোমার মাথা খারাপ হয়ে গেছে। তুমি জানো তুমি কি করেছো? বাবা যদি এসব জানে তাহলে আমাকে কোনো দিন ক্ষমা করবে না আর আমাকে ঘৃণা করবে। আমার সম্মানের কথা ভাবলে না তুমি? কিন্তু আমি তো। চুপ, একদম চুপ। তোমার সাথে কথা বলতেও রাগ হচ্ছে বলেই ওইখান থেকে চলে আসলাম, কারণ বাবাকে বোঝাতে হবে। উনি পুরো কথা না শুনেই আমাকে মারলেন, আর আমি কিনা বোকার মতো ওনাকে ভালোবেসে যাচ্ছি বলেই কাঁদতে লাগলাম। ভেতরে গিয়ে দেখলাম বাবা রাগে ফুঁসছে। তার মানে কি আঙ্কেল বাবাকে সব বলে দিয়েছে? জিসান, এত বড় একটা ঘটনা ঘটে গেল কি করে? তোমার বিয়ে ঠিক হয়ে গেছিল, তারপরও বাবা আসলে তালুকদার নিজেকে কিভাবে তার মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দিবে? মানে কি বাবা? আমি কিছু বুঝছি না, খুলে বলো। তুই জানিস সাফার আরেকটা সম্পর্ক আছে, আর ওই ছেলের বাচ্চা ওর পেটে, আর ওরা দুজনেই বিয়ের দিন পালিয়ে যেত। আর ওর বাবা উল্টা তোর নামে অপবাদ দিচ্ছে যে তুই নাকি অন্য মেয়েকে ভালোবাসিস আর তোরা বিয়ের দিন পালাবি। আল্লাহ বড় জোর বাঁচিয়েছে, না হলে আমি তোর বিয়ে এই মেয়ের সাথেই তোর জীবন শেষ করে ফেলতাম, তাই আমি এই বিয়ে ভেঙে দিয়েছি। বাবা কি বলছে? এইগুলো তো জানাত আমাকে বলেছিল আর সাফার বাবা শুনেছিল, কিন্তু বাবা কি করে জানলো? কিছুই বুঝছি না। আমার সব প্রশ্নের উত্তর শুধু জান্নাত দিতে পারবে। তবে একটা জিনিস ভালো হলো যে বিয়েটা তো ভেঙে গেছে। আবারও পুলের দিকে গেলাম, দেখছি সাফা সাজিদকে জড়িয়ে ধরে আছে। আমাকে দেখে একটু সরে দাঁড়ালো। কি ভাইয়া? ও সরি জিজু, কেমন দিলাম সারপ্রাইজ? সারপ্রাইজ মানে? আর এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝছি না। আসলে জিশান, আমি সাজিদকে ভালোবাসি। বাবা চাপে পড়ে তোমাকে বিয়ে করতে রাজি হয়ে যাই। তারপর জান্নাতকে ওই দিন শপিং মলে গিয়ে সব জানাই। ভেবেছিলাম দুজন পালিয়ে যাব, কিন্তু জান্নাত বারণ করে, কারণ তোমার আর আঙ্কেলের অপমান হবে বলে। তার কারণ আমরা এই প্ল্যানিং করি। জান্নাত এখানে এসে সেই কথাগুলো তোমায় বলে, আমরাও সেম কথাগুলো তোমার বাবার সামনে বলি, যার জন্য আমার আর তোমার বাবার মাঝে ভুল বোঝাবুঝি হয় আর বিয়ে ভেঙে যায়। এখন আর বাবা সাজিদকে মানতে কোনো সমস্যা নেই। আর অল থ্যাঙ্কস টু জান্নাত। আর আমি এটা শুনলাম জান্নাতকে তোমার লাভ করে, তাই আমার একে অপরকে সাহায্য করলাম। ভাইয়া, জান্নাত তোমায় খুব বেশি ভালোবাসে, তুমি ওকে কষ্ট দিও না। ছোট থেকে কষ্ট পেয়ে বড় হয়েছে, তাই নতুন করে কষ্ট দিও না। আমি এত বড় ভুল কি করে করলাম? মেয়েটা আমার আর বাবার সম্মানের কথা চিন্তা করে এত কিছু করলো, আর আমি ওকে মারলাম। এখন নিজেকেই মারতে ইচ্ছে করছে। না, আমার ওকে সরি বলতে হবে, আর এটাও বলতে হবে আই লাভ হার অ্যান্ড শি ইজ অনলি মাইন। পুরো হল খুঁজলাম, বাট কোথাও নেই। তারপর ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখলাম জান্নাত ট্রেনিংয়ের উপর দাঁড়িয়ে আছে আর এক পা বাহিরে দিয়ে আছে। জান্নাত বলেই ওর হাত ধরে নিচে নামালাম। এই তোমার মাথা কি নষ্ট হয়েছে? কি করতে নিছিলা তুমি? তোমার যদি কিছু হতো তাহলে আমার কি হতো? এইটা বলে ওকে শক্ত করে ধরলাম। এই তুই ছাড় আমাকে বলে ওকে দূরে সরিয়ে দিলাম। তোর সাহস কি করে হয় আমাকে টাচ কর? যে সর এখান থেকে, তোর আমার উপরে কোনো অধিকার নেই, যা এখান থেকে। কি হয়েছে কি তোমার? এমন করে কথা বলছো কেন? আর তুমি এমনভাবে দুলছো কেন? সোজা হয়ে দাঁড়াও। সোজা হয়ে দাঁড়াতে বলছি আমি। আমি সোজা হয়ে দাঁড়িয়ে আছি, তুই যা এখান থেকে। তুমি আবার তুই তোকারি শুরু করছো? আর তোমার হাতে ওইটা কি দেখাও আমাকে? আমার হাতে কিছু হয়নি, কিছু একটা হাতের পেছনে লুকিয়ে। একদম কথা বলবা না, দেখাও দেখাও আমাকে। এই বলে দুজন হাতাহাতি শুরু করলো। শেষে জিশান জিতে গেল, আর জান্নাত বেচারি হেরে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। তো তুমি হুইস্কি খাইছো? তাও আবার পুরো বোতল? তাই এসব আবল তাবল বকছো? আমার মন চাইছে তাই খাইছি, তোর কি? আর একবার তুই করে বললে তোমার খবর আছে। কি করবি তুই? ঠোঁট কেটে দিব। মানে কি? বুঝিয়ে বলবো নাকি? বলেই জান্নাতের দিকে আগাতে থাকলে। এই একদম কাছে আসবে না, সরো বলে নিজেই পেছোতে লাগলাম। এখন তুমি করে বলছো কেন? তুই করে বলো। জান্নাত কিছু বলতে যাবে তার আগে পা পিছলিয়ে পড়ে যেতে নিলে জিশানের কোমর ধরে ফেলে। জিশান পলকহীনভাবে তাকিয়ে আছে জান্নাতের দিকে, আর জান্নাত পড়ে যাওয়ার ভয়ে চোখ বন্ধ করে রেখেছে। জিশান আস্তে আস্তে জান্নাতকে সোজা করে দাঁড় করালো, তারপর কানের সামনে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, আমি থাকতে তোমার কিছু হবে না চান। জান্নাত চোখ খুলে জিশানকে নিজের থেকে দূরে সরাতে চাইলে জিশান আরও শক্ত করে ধরে।
জিশান নিজের মুখটা জান্নাতের সামনে নিলে জান্নাত 2 হাত দিয়ে মুখটা চেপে ধরে। ওর কাণ্ড দেখে হাসি ছাড়া আর কিছু আসছিল না। ভয় নেই, এখন কিছু করব না, বাট যদি বেশি নড়াচড়া করো তাহলে অনেক কিছু করতে বাধ্য হব। আপনি আমার কে যে আমি আপনার কথা শুনবো? কি বললা? মুখের থেকে হাত সরাও, তারপর বলো। আপনি আমার কে যে আমি আপনার কথা শুনবো? আমি তোমার সব, বুঝলা জান? আপনি আমায় জান বলবেন না। আমাকে শুধু যারা ভালোবাসে তারাই জান বলে, আর আপনি তো আমাকে। আমি তো তোমাকে অনেক বেশি ভালোবাসি জান, তবে ভালোবাসাটা আজ থেকে না, সেই যেদিন তোমায় ফার্স্ট ক্যান্টিনে দেখেছিলাম সেদিন থেকে। তুমি জানো না যে যখন আমি ক্যান্টিনে যাই তখন কেউ ভয়ে ক্যান্টিনে যায় না, আর তুমি ক্যান্টিনে গিয়ে রানার সাথে বসার জন্য ঝগড়া করলে তোমার কথা শুনেই বুঝে গিয়েছিলাম তুমি অন্য সবার মতো না, তাই কথা না বাড়িয়ে তোমাকে বসতে দিতে বললাম। তারপর তুমি তোমার সিলেট থেকে ঘটিয়ে আসা ঘটনা বলছিলে আর আমি শুধু শুনছিলাম। ওই ঘটনা শোনার পর বুঝলাম তুমি আসলে ডেঞ্জারাস মেয়ে। তারপর আমায় র্যাগিং করলা, আর সেই র্যাগিংয়ের থেকে বাঁচার জন্য আমার নাম ব্যবহার করলা। ওই দিন তোমার ছেলে মানুষের প্রেমে পড়েছি আমি। তারপর তোমার আমার কাটানো প্রতিটা মুহূর্ত আমাকে তোমার প্রতি আরও দুর্বল করে দেয়। তোমাকে যখন ভালোবাসি কথাটা বলবো তার আগে জানতে পারলাম আমার বিয়ে বাবা ঠিক করেছেন, তাই নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও তোমাকে কষ্ট দিলাম। আমি তো হাল ছেড়ে দিয়েছিলাম, বাট তুমি ছাড়োনি, আর আজ আমার সম্মান রেখেছো আর আমাকে তোমার করে নিয়েছো। আমি শুধু এটাই বলতে চাই যে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ মোর দ্যান অফ মাই লাইফ। উইল ইউ বি মাই কুইন? এতক্ষণ ওর কথাগুলো শুনলাম, তারপর এক দৌড়ে ওনাকে জড়িয়ে ধরলাম। ইয়েস, আই অলওয়েজ বি ইয়োর কুইন অ্যান্ড ইউ উইল বি মাই টাং রাঞ্জা। ওকে মাই কুইন, বাট এখন আগে তোমার হুঁশ ফেরাতে হবে, না হলে এতক্ষণ যা কিছু বললাম সব বৃথা হয়ে যাবে। আমি পুরা হুঁশে আছি জিজু। এই দেখো আমি পাখির মতন উড়তে পারছি। হুররে বলেই হাত দুটো ছাড়িয়ে জান্নাত ছাদে ঘুরতে লাগলো। হইছে পাখি, এবার আমরা নিচে যাব, চলো। না, পাখি এখানেই থাকবে। জিশান কোনো উপায় না দেখে জান্নাতকে কোলে করে নিয়ে হোটেলের একটা রুমে গেল। ওকে কোল থেকে নামিয়ে বিছানায় বসালাম। আমাকে নিয়ে নামিয়ে দিলে কেন? আমাকে কোলে নাও। আচ্ছা বাকি একটু পরে নেই। না না, এক্ষুনি নিবা। দূর, এই ওইটার এখনো আসছে না কেন? স্যার এই যে লেবু পানি। আচ্ছা দাও, বলে দরজাটা লাগিয়ে দিল। পাখি নাও, খাও এইটা। না আমি খাবো না। কেন জান পাখি? কারণ তুমি আমাকে কোলে নাওনি। ও এই কথা, আসো আমার কোলে। এই বলে জিসান জান্নাতকে কোলে নিয়ে বসালো। এইবার খাও জান। ওকে জিজু। রিয়া কি বাজে, আমি খাবো না। এটা কিন্তু কথা ছিল না পাখি, চুপচাপ খাও সোনা। ঠিক আছে বলে পুরোটা খেয়ে নিলাম। একটু পরেই জান্নাতের বমি শুরু হয়ে গেল। জিশান ওকে ওয়াশরুমে নিয়ে যায়। জিশানের শরীরেও বমি লেগে যায়, যার জন্য জিশান জামাটা খুলে শাওয়ার নিয়ে বের হয়ে দেখে জান্নাত বিছানায় মাথা ধরে বসে আছে। কি ম্যাডাম, আপনার নেশা শেষ? বাট মাথাটা অনেক ব্যথা করছে। আরে কি তোমার জামা কাপড় কই? আর তুমি টাওয়াল পরে বাইরে আসছো কেন? আপনি হয়তো ভুলে গেছেন যে একটু আগে আপনি আমার জামায় বমি করেছেন, যার জন্য আমায় আবার গোসল করতে হয়। আর আমার জামায় বমি আছে তাই টাওয়েল পরে আছি। তুমি চাইলে টাওয়েল ছাড়াও থাকতে পারি। মানে কি? কিছু না, এমনি মজা করছিলাম আর কি। সরি এতক্ষণ কষ্ট দেওয়ার জন্য। সরি লাগবে না, এখন আমার মাথাটা মুছে দাও তো। এই বলে জিশান জান্নাতের দিকে টাওয়েলটা দিল। টাওয়াল নেওয়ার সময় চোখ গেল ওনার বুকের দিকে। এই তোমার বুকে ওঠে কি লেখা? ওকে টান দিয়ে সামনে নিয়ে এসে বললাম, নিজে দেখে নাও। এটা তো আমার নামে ট্যাটু, বাট এটা কেন করলেন? যাকে ভালোবাসি তার নামই তো থাকবে এখানে। আই লাভ ইউ জিসন। আই লাভ ইউ এতগুলা। কিছুদিন পর। আল্লাহ, ভোর 4টা বেজে গেছে আর জান্নাতের সাথে একটু কথাও বলতে পারলাম না। আজকে আমার অবস্থা কি যে করবে, বাট আমার কোনো দোষ নেই। হলুদের রাতে তো একটু একটু পার্টি হয়ই। আপনারা ঠিকই বুঝছেন, আর জান্নাত আর জিশানের হলুদ। রুমে গিয়ে চোখ কপালে উঠে গেল। তুমি এত রাতে এখানে কি করছো? কি আর করব, তুমি তো ফোন ধরছিলে না, তাই আমি চলে আসলাম। তা আমাকে কেমন লাগছে? তুমি এত রাতে কার সাথে আর কি করে আসলে? বারান্দা দিয়ে আসলাম আর সিঁড়ি বেয়ে আসলাম। মানে কি, তুমি যদি পড়ে যেতা? কি করে পারতাম, বাবা তো নিচে সিঁড়ি ধরে রেখেছিল। তার মানে বাবাও আসছেন? হায় আল্লাহ, আমার সব সম্মান শেষ। এখন বাবা কি ভাববেন? আরে কিছু ভাববে না, বাবাও এক সময় এমন অনেক কিছু করেছিল। না কাছে আসো, তোমাকে হলুদ লাগাই। হলুদ মানে? কি মানে করছো? সামনে আসো বলে জিসানের পায়ের উপর দাঁড়িয়ে
ওর গালের হলুদগুলো জিসানের গালে লাগিয়ে দিল। এই শোনো, আমার শাড়িটা পেছন থেকে সরিয়ে দেখো তো। এইসব কি বলছো? কালকে তো আমাদের বিয়ে, একটা দিন ওয়েট করো। ফালতু কথা বাদ দাও, যা বলছি তাই করো। আচ্ছা বলেই ওর শাড়ির আঁচলটা সরালাম, দেখলাম ওর পিঠে আমার নামের ট্যাটু করিয়েছে। এইগুলোর মানে কি জান? বাড়ি, তুমি শুধু লিখতে পারো নাকি? হ্যাঁ, আমিও পারি। আমার পাগলিটা বলে জান্নাতকে জড়িয়ে ধরে, অনেক হয়েছে, এবার আমি আসি, বাবা অপেক্ষা করছে। ঠিক আছে বলে ওর কপালে একটা ভালোবাসার ছোঁয়া দিলাম। তারপর ওদের ধুমধামভাবে বিয়ে হলো, বাট আমাদের দাওয়াত দিল না।